বিসিএস পরীক্ষার জন্য ইংরেজি গ্রামার, এটা তো অনেকের কাছেই বেশ কঠিন মনে হয়। হ্যাঁ, তা তো বটেই। আজ আমরা একটা লেকচারের নোটস থেকে কিছু জরুরি কিন্তু মৌলিক বিষয় একটু খুঁটিয়ে দেখব। চেষ্টা থাকবে যাতে পরীক্ষার জন্য দরকারি জিনিসগুলো সহজে বোঝা যায়। ঠিক। দেখুন, এই নিয়ম-কানুনগুলো হয়তো রোজকার জীবনে আমরা সেভাবে খেয়াল করি না বা ব্যবহারও করি না। কিন্তু পরীক্ষার খাতায় ভালো নম্বর পেতে গেলে তো এগুলো জানতেই হবে। অবশ্যই। আজকের আলোচনাটা সেই ভিতটা একটু মজবুত করার চেষ্টা আর কি। একদম। তাহলে শুরু করি ফর্ম ইউনিট আর ফাংশন ইউনিট দিয়ে। লেকচারে এই দুটো ধারণার উপর বেশ জোর দেওয়া হয়েছে দেখলাম। ঠিক। ফর্ম ইউনিট মানে তো হলো শব্দটা আসলে কি, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এইসব পার্টস অফ স্পিচ, তাই না? একদম। একটা শব্দ নিজে কি, সেটা হলো তার ফর্ম। যেমন ধরুন বাড়ির ইট। আচ্ছা। আর ফাংশন ইউনিট হলো ওই ইটটা বাড়ির কোথায় কি কাজ করছে, শব্দটা বাক্যে কিসের ভূমিকা নিচ্ছে, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এইসব। ও আচ্ছা আচ্ছা। পরীক্ষায় কিন্তু দুটোই চিনতে পারা জরুরি। একটা শব্দ দেখে তার ফর্ম কি, আবার বাক্যে তার ফাংশন বা কাজটা কি। যেমন ধরুন ওয়াটার শব্দটা, হ্যাঁ। ফর্ম হিসাবে এটা নাউন, কিন্তু যদি বলি আই ড্রিঙ্ক ওয়াটার, এখানে সে অবজেক্ট। আবার ওয়াটার ইজ লাইফ বললে সে সাবজেক্ট। ফাংশন বদলে গেল। বাহ, চমৎকার উদাহরণ। এটা বুঝলে পরেরগুলো সহজ হবে। যেমন সাবজেক্ট আর অবজেক্ট চেনা। হুম। সেই ছোটবেলার নিয়ম, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট। মেসি ফুটবল খেলে, কে খেলে, উত্তর মেসি, সাবজেক্ট। কি খেলে, উত্তর ফুটবল, অবজেক্ট। এটা তো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক। আর প্যাসিভ ভয়েসে কিন্তু সাবজেক্ট নিজে কাজটা করে না। যেমন রাইস ইজ ইটেন। হ্যাঁ, এখানে তো রাইস নিজে খাচ্ছে না। ঠিক, বরং কাজটা তার উপর হচ্ছে। এই পার্থক্যটা বোঝা কিন্তু ভয়েস চেঞ্জ বা বাক্য বোঝার জন্য খুব খুব জরুরি। অবশ্যই। এরপর আসি ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বের পার্থক্যে। এটা কিন্তু বেশ গোলমেলে লাগে অনেক সময়। হ্যাঁ, একটু শুদ্ধা দিতে হয়। ফাইনাইট ভার্ব কি, সেটাই যা বাক্যের সাবজেক্ট বা টেন্স অনুযায়ী পাল্টে যায়। একদম ঠিক ধরেছেন। ফাইনাইট ভার্ব হলো সেটাই যেটা সাবজেক্টের নাম্বার, পার্সন বা টেন্স অনুযায়ী নিজের রূপ বদলায়। যেমন হি গোজ কিন্তু দে গো। আচ্ছা। বা ধরুন স্যারা ইজ ক্রাইং কিন্তু দে আর ক্রাইং। দেখুন, সাবজেক্ট বদলাচ্ছে, ভার্বও বদলাচ্ছে। আবার শি ওয়াজ ক্রাইং বললে টেন্স বদলে গেল, ভার্বও বদলে গেল। এরাই ফাইনাইট। বুঝলাম। আর নন ফাইনাইট তাহলে বদলায় না, সাবজেক্ট বা টেন্স যাই হোক? ঠিক তাই, ওরা সাবজেক্ট বা টেন্সের তোয়াক্কা করে না। যেমন ধরুন আই লাইক সুইমিং, হি লাইক সুইমিং, দে লাইকড সুইমিং। ও হ্যাঁ, সুইমিং একই থাকছে। এক্স্যাক্টলি। সুইমিং এখানে নন ফাইনাইট। এই জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এগুলো সবই নন ফাইনাইট। এদের রূপ বদলায় না। বাক্য বিশ্লেষণে এদের চেনাটা খুব দরকারি। আচ্ছা, তাহলে ভার্বের এই দুটো রূপ বোঝা গেল। এবার মডিফায়ার নিয়ে একটু কথা বলি। মানে, যে শব্দ অন্য শব্দকে বিশেষিত করে। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যেকার প্যাচটা। হ্যাঁ, এটা খুব কমন একটা কনফিউশনের জায়গা। কিন্তু পার্থক্যটা বেশ সহজ আসলে। বলুন তো। অ্যাডজেক্টিভের কাজ শুধু নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, তাদের দোষ, গুণ, অবস্থা বোঝানো। যেমন আ টল বয় বা হি ইজ ইন্টেলিজেন্ট। এখানে টল আর ইন্টেলিজেন্ট হল অ্যাডজেক্টিভ। আচ্ছা, নাউন বা প্রোনাউন ছাড়া আর কাউকে নয়? না, আর অ্যাডভার্ব সে মডিফাই করে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, এমনকি অন্য অ্যাডভার্বকেও। ও, মানে প্রায় সবাইকেই। অনেকটা তাই। যেমন ধরুন হি ওয়াক্স স্লোলি। এখানে স্লোলি বলছে কেমনভাবে হাঁটে, ওয়াক্স ভার্বকে মডিফাই করছে। হুম। আবার শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এখানে ভেরি বলছে কতটা ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। আচ্ছা আচ্ছা। এমনকি হি ওয়াক্স ভেরি স্লোলিতে ভেরি শব্দটা স্লোলি অ্যাডভার্বকেই মডিফাই করছে। কে কাকে মডিফাই করছে এটা ধরতে পারলেই অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব সেটা পরিষ্কার হয়ে যায়। একদম পরিষ্কার হলো। ধন্যবাদ। এবার আসি আর একটা খুব গুরুত্বপূর্ণ ধাঁধায়। অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? হ্যাঁ, এটাও খুব গুলিয়ে যায়, কারণ দুটোই অনেক সময় ভার্বের পরেই বসে। ঠিক। যেমন হি এট রাইস আর হি ইজ আ ফার্মার, দুটোতেই ভার্বের পর শব্দ আছে। দেখুন, এখানে একটা সহজ উপায় আছে। অবজেক্ট সাধারণত ক্রিয়ার কাজটা
রিসিভ করে। আর সাবজেক্ট আর অবজেক্ট এক জিনিস হয় না, মানে হি আর রাইস এক নয়। ঠিক। কিন্তু কমপ্লিমেন্ট কি করে? সে সাবজেক্ট বা অবজেক্টের পরিচয় বা অবস্থা বর্ণনা করে। আর বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তু হয়। যেমন হি ইজ আ ফার্মার, এখানে হি আর ফার্মার একই লোক। ও, তাই তো। সাধারণত লিঙ্কিং ভার্ব যেমন ইজ, অ্যাম, আর, সিম, লুক, ফিল, বিকাম এগুলোর পরে কমপ্লিমেন্ট বসে। ধরুন দ্য কেক লুকস ডিলিশিয়াস, এখানে ডিলিশিয়াস হলো কমপ্লিমেন্ট, কারণ এটা কেকের অবস্থা বলছে। কেক ইজ ইকুয়াল টু ডিলিশিয়াস। বাহ, তার মানে সাবজেক্ট ইজ ইকুয়াল টু কমপ্লিমেন্ট হচ্ছে কিনা এটা দেখলেই অনেকটা বোঝা যাবে। দারুণ টিপস। হ্যাঁ, এটা বেশ কাজের। সবশেষে একটু জেরান্ড নিয়ে কথা বলা যাক। এটাও তো নন ফাইনাইট ভার্বের অংশ। ঠিক, জেরান্ড হলো যখন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা একটা নাউনের মতো কাজ করে। মনে রাখতে হবে কাজটা করতে হবে নাউনের। মানে বাক্যে যেখানে নাউন বসে সেখানে জেরান্ড বসতে পারে। একদম, যেমন সাবজেক্ট হিসেবে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিং একটা কাজের নাম মানে নাউন। আবার অবজেক্ট হিসেবে আই লাভ রিডিং, এখানে রিডিং হলো লাভ ক্রিয়ার অবজেক্ট এবং এটাও একটা কাজের নাম বা নাউন। আচ্ছা, বেশ সহজ তো তাহলে। যেখানে নাউন ফিট করে সেখানে জেরান্ড ফিট করতে পারে, এই তো মূল কথা। হ্যাঁ, এই টাইপের। দারুণ। তাহলে আজকের এই আলোচনায় আমরা বিসিএস ইংরেজির জন্য খুব দরকারি কয়েকটা বিষয় ঝালিয়ে নিলাম। ফর্ম ইউনিট, ফাংশন ইউনিট, সাবজেক্ট অবজেক্ট চেনা, ফাইনাইট নন ফাইনাইট ভার্বের পার্থক্য, মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, অবজেক্ট কমপ্লিমেন্ট ভেদ আর জেরান্ডের ব্যবহার। হ্যাঁ, এই বেসিক কনসেপ্টগুলো যদি পরিষ্কার থাকে তাহলে ইংরেজি বাক্য বোঝা বা লেখা দুটোই অনেক সহজ হয়ে যায়। এগুলো ভিতটাকে শক্ত করে। একদম। এখন একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যাই। এই যে পরীক্ষার জন্য আমরা নিয়মগুলো শিখছি, যেগুলো হয়তো আমাদের মুখের ভাষা থেকে একটু আলাদা, এগুলো জানার পর ইংরেজি বাক্যকে দেখার বা পড়ার দৃষ্টিভঙ্গিতে কি কোনো বদল আসে? এগুলো কি ভাষার ভেতরের যে কাঠামোটা সেটাকে আরও ভালো করে বুঝতে সাহায্য করে? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এটা না হয় শ্রোতারাই ভাববেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, করা যাক। ধন্যবাদ।